পড়ুয়া থেকে আমি রিনা। আমি আজও একটি ছোট গল্পই পড়ছি পুজো সংখ্যার একটি পত্রিকা থেকে। গল্পটির বিষয়বস্তু খুবই সুন্দর। প্রায় আজকাল বলতে হয় ঘরে ঘরে এই চিত্র আছে, সেরকমই একটি গল্প। আমার এত ভালো লাগলো তাই আমি পড়ে শোনাচ্ছি। গল্পটির নাম ভবিতব্য। লেখক জয় নারায়ণ সরকার। বলা নেই কওয়া নেই, কোথায় যে চলে যাও, গলা তুলে কথাগুলি বলল সায়নী। সুমিত সোফায় বসতে বসতে বলে, কোথায় আর যাব, ওই একটু আড্ডা দিতে গিয়েছিলাম। সায়নীর গলা আরও ওপরে ওঠে। এতদিন তো আড্ডা দিয়ে গেলে, এবার সংসারে মন দাও। আমার পক্ষে এই হাড় ভাঙা খাটুনি আর সম্ভব হচ্ছে না। সুমিত ঠান্ডা গলায় বলে, কি বলছো তুমি? সংসারের হাল ধরার জন্য তো এক সময় হাঁক পাক করতে। সায়নী রুক্ষ গলায় বলে, হ্যাঁ, এক সময় হাঁক পাক করতাম তোমাকে 14 গোষ্ঠীর হাত থেকে বাঁচাতে। সুমিত মৃদু হেসে বলে, আমাকে? তুমি যাদের 14 গোষ্ঠী বলছো তাদের প্রতি আমার একটা দায় আছে। সায়নী গলা খাকারি দিয়ে বলে, ওই দায় নিয়েই থাকো। আমার আর মেয়ের জন্য তো তোমার কিছুই করার নেই। সুমিত কিছু বলতে যাবে, সেই সময় মেয়ে ভিতরের ঘর থেকে বেরিয়ে এসে ওর গা ঘেঁষে বসে। ওকে দেখে আর কিছুই বলে না সুমিত। সায়নীও রাগে গজ গজ করতে করতে ভেতরের ঘরে চলে যায়। সুমিত টিভিতে কার্টুন চালায়। মেয়ে আরও গা ঘেঁষে বসে। কার্টুন দেখতে দেখতে ভিতরের জমাট বাঁধা রাগটা মুহূর্তে উধাও হয়ে যায় সুমিতের। এদিকে রাতও বাড়তে থাকে। সায়নী ঘর থেকে বেরিয়ে ওপেন কিচেনের দিকে যেতে যেতে বলে, হাত ধুয়ে নাও, এখনই খাবার দেব। সুমিত মেয়েকে কোল পাজা করে তুলে নিয়ে বেসিনের সামনে দাঁড়ায়। অফিস থেকে 2 দিনের ছুটি নিয়েছে সুমিত। রবিবার পড়ে যাওয়াতে 3 দিনের ছুটিতে মায়ের কাছে যাবে বলে ঠিক করে রেখেছে। যাওয়ার আগের রাতে সায়নীকে সে জানায়। সায়নীও লাফিয়ে উঠে বলে, ঠিক আছে, চিঙ্কিকে নিয়ে আমিও মায়ের কাছ থেকে ঘুরে আসি। সুমিত কোনো কথা না বলায় সায়নী নিজে থেকে বলতে থাকে, অন্তত ওই কয়েকটা দিন একটু বিশ্রাম মিলবে। একঘেয়ে কাজ আর ভালো লাগছে না, মাঝে মাঝে হাঁপিয়ে উঠি। সুমিত মৃদু স্বরে বলে, মেয়ের দিকে খেয়াল রেখো। সায়নী ঘাড় নেড়ে সায় দেয়। ভোর হতেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে সুমিত। সায়নী ও মেয়ে তখনও বিছানায় লেপ্টে আছে। ইচ্ছে করেই ডাকেনি ওদের। ওরা একটু দেরিতে গেলে ক্ষতি নেই, কিন্তু ওকে তো তাড়াতাড়ি যেতে হবে। মনের ভিতরে কেমন একটা তাড়া অনুভব করে। যখন ওই বাড়ি ছেড়ে এসেছিল তখন মেয়ের বয়স 1 বছর। এখন মেয়ে 8-এ পড়েছে। পাক্কা 7 বছর যাওয়া হয়নি। মোবাইলে যোগাযোগ রাখত একমাত্র সুমিতই। কথা বলার জন্য মা
প্রথম প্রথম সায়নীকে চাইতো, ভদ্রতা করে ফোনটা নিত সায়নী, কিন্তু ব্যস্ততার অভিনয় করে ছেড়ে দিত সে। কয়েকবার এরকম হওয়ার পরে সুমিত আর চুপ করে থাকতে পারেনি। বলে, কোনো ভদ্র ঘরের বউ এভাবে ফোন ছাড়ে? সায়নীও ছাড়বার পাত্রী নয়। উত্তরে বলে, তোমার বাড়ির লোকজন কত ভদ্রলোক তা জানা হয়ে গেছে আমার। ফোনটা ধরে যে দু একটা কথা বলেছি এই অনেক। সেই থেকে মা চাইলেও সুমিত নানা অছিলায় সায়নীকে ফোনটা দিত না। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের বাইরে আসে সুমিত। সূর্য তখন অনেকটা উপরে উঠে গেছে। মোবাইলে দেখে 8টা বাজে। না, টোটো কিংবা রিকশায় যাবে না সে, হাঁটতে হাঁটতে পুরনো দিনের স্বাদ গন্ধ নিতে নিতে যাবে। 3 রাস্তার মোড়ে মনসা মিষ্টান্ন ভাণ্ডার, ওই দোকানের লাগোয়া মনসা মন্দির। এই মিষ্টির দোকানের কচুরি বিখ্যাত। সুমিত অখেয়ালেই দোকানের সামনে এসে দাঁড়ায়। দোকানের এক পাশে বড় একটা কড়াইয়ে কচুরি ভাজা হচ্ছে। বেঞ্চিতে গামছা জড়ানো পেট মোটা একটা লোক ময়দার লেচিতে পুর দিয়ে সামনে রাখা কাঠের উপরে বেলে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে কড়াইয়ের ফুটন্ত তেলের মধ্যে। সুমিত ঘাড় ঘুরিয়ে লোকটাকে দেখে কাউন্টারের দিকে এগিয়ে যায়। কাউন্টারে থাকা মাঝবয়সী লোকটি বলে, কি দেবো আপনাকে? মাঝবয়সী লোকটাই তো ভ্যাবলাদা। সুমিতের চিনতে কোনো অসুবিধা হয়নি। একই স্কুলে উপরে ক্লাসে পড়তেন, দুরন্ত ফুটবল খেলতেন, স্কুল টিমের ক্যাপ্টেন ছিলেন। তাছাড়া সাব ডিভিশন ফুটবল লিগে ফ্রেন্ডস ক্লাবের হয়ে খেলতেন। ওর খেলার অনুরাগী হয়ে উঠেছিল সুমিত। সে ভাবত একদিন না একদিন কলকাতার বড় কোনো দলে নিশ্চয়ই খেলবে ভ্যাবলাদা। তা আর হয়নি। এখন তাকে পৈতৃক ব্যবসা দেখতে হচ্ছে। ভ্যাবলাদা কাউন্টারের উপর থেকে একটু গলা তুলে বলেন, কি হলো, কি নেবেন বললেন না তো? সুমিত ভ্যাবাচাকা খেয়ে বলে, কচুরি। কটা? সুমিত সঙ্গে সঙ্গে বাড়িতে কজন আছে তা মনে মনে হিসাব করে বলে, 12টা। ভ্যাবলাদা কাউন্টার ছেড়ে বেরিয়ে এসে গরম গরম কচুরি ঝুড়ি থেকে তুলে একটা বড় ঠোঙাতে ভরতে থাকেন। একটা দুটো ভরতে গিয়ে হাতে গরম লাগায় আঙুলে ফু দেন। সুমির ভ্যাবলাদার কাণ্ড এক মনে দেখে যাচ্ছে। কচুরি ঠোঙায় ভরা হলে তিনি আবার কাউন্টারে ঢুকে পড়েন। সুমিতের এবার চোখ পড়ে শোকেসের উপরে বাঁ দিকে। সদ্য রসে ভেজানো জিলিপি দেখে জিভে জল এসে গেল। সে তৎক্ষণাৎ বলে, 12টা জিলিপিও দিয়ে দিন। ভ্যাবলাদা চট জলদি বাদিকে সরে একটা ঠোঙাতে পটাপট জিলিপি ভরতে থাকেন। দোকানে ভিড় ক্রমশ বাড়ছে। ক্যারি ব্যাগে প্যাকেটগুলো ভরে কচুরির তরকারিতে ছোট ছোট এক একটা প্লাস্টিকেও ভরে দেন। দাম মিটিয়ে দিয়ে হাঁটা দেয় সুমিত। তার চোখে ভেসে উঠেছে সে খেলার মাঠ। বিপক্ষে 2-3 জন খেলোয়াড়কে কাটিয়ে গোলের দিকে এগিয়ে যাচ্ছেন ভ্যাবলাদা। হালকা চালে এগোতে থাকে সুমিত।
স্টেশন রোডের আশেপাশটা সম্পূর্ণ বদলে গেছে। বড় বড় ফ্ল্যাট বাড়ি আর দোকানে ছেয়ে গেছে ওই রাস্তা। একটু এগোতেই 4 রাস্তার মোড়। মোড়ের ডান দিকে এসে দাঁড়ায় সুমিত। যে মফস্বল শহর ওর হাতের তালুর মতো চেনা ছিল, আজ বেশ অচেনা লাগছে তার। ট্রেনের নিত্যযাত্রীরা সাইকেলটা স্টেশনের পাশে জমা রেখে ট্রেন ধরতেন। অফিস টাইমে সাইকেল চালিয়ে যাতায়াত করতেন বেশিরভাগ নিত্যযাত্রী। ভালো করে চারদিকে ঘাড় ঘুরিয়ে দেখতে থাকে সুমিত। একটা সাইকেলও চোখে পড়ছে না তার। সকালের ফাঁকা রাস্তায় সে দেখে বেশ কয়েকটি মোটর বাইক আর স্কুটি। দু একজন খবরের কাগজের হকারকে সাইকেল চালিয়ে যেতেও দেখছে। হ্যান্ডেলে আর পেছনের ক্যারিয়ারে স্তূপীকৃত খবরের কাগজ, ম্যাগাজিন আর বড় বড় ড্রাম সাইকেলের ক্যারিয়ারে দুপাশে ঝুলিয়ে 2-3 জন দুধওয়ালাকে দ্রুত গতিতে রাস্তার এক পাশ দিয়ে চলে যেতে দেখল। ওদের চেহারা হাবভাবে বুঝতে পারে দুধওয়ালারা কেউ এখানকার নয়, বাইরের রাজ্য থেকে এসেছে এখানে, কোথাও ঘাঁটি গেড়েছে তাদের ব্যবসার কারণে। ছোটবেলা থেকে দেখেছে জগা কাকু ভাঙা চোরা কাদা মাখা সাইকেলে ছোট ক্যান ঝুলিয়ে দুধ দিতে আসতো বাড়িতে। ওই সাইকেলে কতবার চড়েছে সে। একবার পেছনের কেরিয়ারে পা ঝুলিয়ে বসতেই প্যাডেলে চাপ দেয় জগা কাকু। কিছুটা যেতে আর্তনাদ করে উঠেছিল সে। সাইকেল ব্রেক করতে হয়নি, এমনিতেই থেমে গিয়েছিল। বাঁ পা পেছনের চাকায় ঢুকে গিয়ে রক্ত পড়ছিল ঝরঝরিয়ে। আশেপাশের লোকেরা দৌড়ে এসে সাইকেল থেকে নামিয়েছিল সুমিতকে। জগা কাকার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে 3টে সেলাই পড়ে ওর পায়ে। জগা কাকু মিলিয়ে গেলেও এখনো পায়ে সেলাইয়ের দাগ তার স্পষ্ট আছে। একই জায়গায় কতক্ষণ দাঁড়িয়েছিল সুমিত বুঝতে পারেনি। হঠাৎ চমকে ওঠে মোবাইলের রিংটোনে। বাঁ হাতে ক্যারি ব্যাগটা চালান করে ডান হাতে প্যান্টের পকেট থেকে ফোনটা বার করে সে। দেখে সায়নের ফোন। হ্যালো বলতে সায়নী বলে, ওখানে গিয়ে আবার বলো না যে আমি মায়ের কাছে থাকবো। সুমিত হেসে ফেলে, বলে, বললে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? কাতর গলায় সায়নী বলে, প্লিজ যেটা বলছি সেটা করো। মেয়ের পড়ার বাহানা দিয়ে ম্যানেজ করবে কিন্তু, বুঝেছ? সদ্য ঘুম ভাঙা স্বরে সায়নের গলাটা অন্যরকম লাগে সুমিতের। মৃদু স্বরে বলে, দেখছি। ফোনটা কেটে দেয় সে। মনে মনে ভাবে, আর কত বাহানা দিতে হবে। কিছুটা এগিয়ে গিয়ে সায়নীকে ফোন করে সুমিত। সায়নী বিস্মিত স্বরে বলে, কি হলো? সুমিত বলে, তোমরা কখন রওনা দেবে? সায়নী ঝটপট বলে, আমি রেডি। মেয়েকে রেডি করছি, মনে হচ্ছে মিনিট 5-এর মধ্যে বেরিয়ে পড়তে পারবো। সুমিত মোবাইলের ঘড়িতে দেখে 9টা বেজে 10। তারপর বলে, ওলা কিংবা উবার ডেকে নিও। সায়নী চটপট বলে, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি যেখানে যাচ্ছ যাও, আর সাবধানে যাবে। কথা বলতে বলতে অনেকটা এগিয়ে এসেছে সুমিত। বড় রাস্তার ডান দিকে আগে একটা ডোবা ছিল। মুরারির ডোবা নামে এলাকার লোকের মুখে মুখে ঘুরত। সেখানে
বেল্লায় একটা বাড়ি উঠেছে। ফ্লেক্সে লেখা বাড়ির নাম জাহাজ বাড়ি। ফ্লেক্সের একেবারে নিচে ফ্ল্যাট বুক করার জন্য 2টো ফোন নাম্বারও দেওয়া রয়েছে। সুমিত রাস্তা পার হয়ে ফ্লেক্সের একেবারে সামনে গিয়ে দাঁড়ায়। পকেট থেকে মোবাইল বার করে ছবি তোলে। পাড়ায় ঢোকার মুখে নিতাইদার চায়ের দোকান। যদিও নিতাইদা বাবার থেকেও বয়সে বড়, তবুও সারা মহল্লার লোকজনের মুখে মুখে নিতাইদার চায়ের দোকান শুনে এসেছে সে নিজেও নিতাইদা বলেই ডাকত। অত বড় লোকটা কখনো রাগ করতেন না। হেসে হেসে বেটে খাটো কাচের গ্লাসে চা দিত সে। দোকানের সামনে থমকে দাঁড়ায় সুমিত। তেমন ভিড় নেই। নিতাইদার জায়গায় তার বড় ছেলে বসে। সে চা তৈরিতে ব্যস্ত। একটু ওপরের দিকে তাকাতে বুকটা ছ্যাঁত করে ওঠে। ছেলেটা যেখানে বসে ঠিক তার পেছনের দেয়ালেতে একটা উঁচুতে নিতাইদার ছবিতে প্লাস্টিকের মালা ঝুলছে। মালাটা ঝুল পড়ে কালো হয়ে উঠেছে। সুমিতকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দোকানের ভেতর থেকে কে যেন ওর নাম ধরে ডাকে। দোকানের ভেতরে গিয়ে দাঁড়াতেই নগেন কাকু হাঁক ছাড়েন, ওরে ও গোবিন্দ, আমাগো সুমুরে 1 কাপ চা দেস, বলে হাতের ইশারায় পাশে বসতে বলেন। সুমিত খেয়াল করে এই বেঞ্চটায় ছোটবেলা থেকে দেখে এসেছে, আজও একইভাবে রয়েছে। উনুনের পাশ থেকে গোবিন্দ বলে, সুমিত তোর চা। কাঁচের গ্লাসটা শক্ত করে ধরে সুমিত। গরম চায়ের উত্তাপ সারা শরীরে ছড়িয়ে পড়ে। চায়ে 1 চুমুক দিতেই নগেন কাকু বলেন, অনেক দিন বাদে আইলি না রে, তুই একা আইসস, বৌমা আর মাইয়াডারে আনলি না? সুমিতের মুখের ভেতরে উত্তাপ ছড়িয়ে পড়েছে। ঢোক গিলে বলে, মেয়ের সামনে পরীক্ষা, তাই। নগেন কাকু শ্লেষাত্মক সুরে বলেন, আজকাল তো হব্বাই ডাক্তার ইঞ্জিনিয়ার হওনের পেছনেই দৌড় দিতাছে, মানুষ হওনের জন্য কেউ নাই। নগেন কাকুর কথার মধ্যে একটা খোঁচা আছে, বুঝতে পারে সুমিত। নগেন কাকু আবার বলেন, আইজি চইল্লা যাবে না থাকবে? সুমিত ধীর গলায় বলে, না না, পরশু বিকেলে চলে যাব। দীর্ঘশ্বাস ছেড়ে নগেন কাকু বলেন, তাহলে একবার আমাগো বাসায় আসিস, তোর কাকিমার শরীরটা খুব একটা ভালো না। সুমিত ঘাড় নেড়ে সম্মতি জানায়। চা খাওয়া শেষ করে গ্লাসটা দোকানের কোনায় রাখা জল ভর্তি গামলার মধ্যে রেখে দেয়। সুমিত আর দেরি করে না। বেলা ক্রমশ বাড়ছে। নগেন কাকুর উদ্দেশ্যে বলে, কাকু আমি আসছি। নগেন কাকু একটা বিড়ি ধরিয়ে ঘাড় নাড়েন। রাস্তার বাঁদিক ধরে হাঁটতে থাকে। মিত্রদের বাড়ি পেরিয়ে বোস বাড়ি, তারপর করদের বাড়ি ছিল, এখন সেটা ভাঙা হচ্ছে। বাড়ির উপরের অংশ ভেঙে ফেললেও দেয়ালগুলো দাঁড়িয়ে আছে আগের মতো। সুমিত ভালো করে ঘরের ভিতরটা দেখতে থাকে। দেয়ালে এখনো একটা ছোট্ট আয়না ঝুলছে। এই ঘরগুলো কত ঘটনার সাক্ষী, আর কয়েকদিন পরে সব কিছুই চাপা পড়ে যাবে।
আবার নতুনভাবে গড়ে উঠবে কত শত কাহিনী। কর বাড়ি ছাড়িয়ে বাড়িকে ঘুরতেই রায়দের পুকুর। শুকনো খটখটে পুকুর দেখে কষ্ট হয় তার। ছোটবেলায় এই পুকুরেই তো বাবা সাঁতার শিখিয়েছিলেন আমাকে। তারপর জীবনের নানা ঘটনা এই পুকুরকে ঘিরে গড়ে উঠেছিল। সেই সময় সারা বছর জলে ভরে থাকতো পুকুরটা। শীতে খানিকটা শুকিয়ে গেলেও পুকুরের এত নগ্নভাব দেখা যেত না কখনোই। পুকুর পেরিয়ে বাঁ হাতের বাড়িটা দেখে চিনতে অসুবিধা হলো না তার। টিন আর দরমার বাড়ি ছিল দেব জেঠুদের। প্রথম ভাড়াতেই এসেছিলেন, তারপর মালিকের সঙ্গে সমঝোতা করে বাড়িটা কিনে নিয়েছিলেন। ঝাঁ চকচকে দোতলা বাড়িটার সামনে এগিয়ে গিয়ে নেমপ্লেটটা পড়ে সুমিত। বাড়ির কর্তা দেব কাকুর নামের আগে লেখ লেখা আছে। এছাড়াও জেঠিমা আর 2 ছেলের নাম। নুন আনতে পান্তা ফুরোনো সংসারে কয়েক বছরে এমন পরিবর্তন দেখে মনে মনে খুশি হয় সুমিত। গ্রিলের পাশে কলিং বেলের সুইচে হাত দিতে ইচ্ছে হলেও দিতে পারেনি সে। ভিতরের সংকোচ তাকে বাধা দেয়। দেব কাকুর ছোট ছেলে প্রদীপ্তের সঙ্গে ছোটবেলা থেকে বন্ধুত্ব। দুজনের মধ্যে বোঝাপড়াও ছিল চমৎকার। বলা যেতে পারে একই সঙ্গে বড় হয়েছে দুজনে। বাড়ির ভেতরে ঢুকতে মা বলে, আয় সুমু, ভেতরে আয়। পর্দা সরিয়ে ঘরে ঢোকে সুমিত। মায়ের খাটের পাশে রাখা চেয়ারে বসার আগে কচুরি জিলিপির প্যাকেটটা মায়ের হাতে দেয়। মা চিৎকার করে বলে, বড় বৌমা, শিগগিরই এসো, দেখো কে এসেছে। মায়ের কথা শেষ হতে না হতেই বড় বৌদি হুড়মুড়িয়ে ঢোকে ঘরে। সুমিতকে দেখে ঘরের একপাশে থমকে দাঁড়ায়। মা হেসে বলে, এটা ধরো বৌমা, সমু এনেছে। এতে কি আছে রে? সুমিত আস্তে আস্তে বলে, ওই কয়েকটা কচুরি আর জিলিপি। মা বলে, তাড়াতাড়ি দাও, বড্ড খিদে পেয়েছে, এখনো বোধহয় গরম আছে। সুমিত ঘাড় নাড়ে। বড় বৌদি প্যাকেটটা নিয়ে বলে, একটু অপেক্ষা করুন, দিচ্ছি। মা এবার সোৎসাহে বলে, দিদি ভাইকে নিয়ে আসতে পারতিস, কতদিন ওকে দেখি না। সায়নী শিখিয়ে দেওয়া কথাগুলো বলে সুমিত। ওর পড়াশুনোর যা চাপ, তাতে আর কোথাও যাওয়া হয়ে ওঠাই না আমাদের। 2 পা ছড়িয়ে আয়েশ করে বসে মা। দাদা ঘুম থেকে উঠে সোজা মায়ের পাশে খাটে গিয়ে এসে বসে। চোখে মুখে এখনো ঘুমের ঘোর লেগে আছে। বৌদি হয়তো জোর করেই তুলে দিয়েছে। ইতিমধ্যে বৌদি 2টো স্টিলের প্লেটে কচুরি আর জিলিপি নিয়ে হাজির। মা হাত বাড়িয়ে নেয় প্লেটটা। সুমিতের প্লেটটা সামনে ছোট একটা টুলের উপরে সে রাখে। সুমিত ইতস্তত গলায় বলে, দাদাকে দাও। নিচু স্বরে দাদা বলে, আমি আগে ফ্রেশ হই, তারপর খাবো। বৌদি পাশ থেকে বলে, সায়নীকে নিয়ে আসতে পারতে, তোমরা তো অনেক দিন হলো চলে গেছো, সে কবে দেখা হয়েছে ওর সঙ্গে। সুমিত প্লেটটা হাতে তুলে নিয়ে বলে,
মেয়েকে নিয়ে হিমশিম খাচ্ছে ও। মেয়ে যত উঁচু ক্লাসে উঠছে ততই খাটনি বাড়ছে। খানিকটা স্বাভাবিক গলায় দাদা বলে, তুই যে আসবি তা আগে থেকে খবর দিবি না? দাদার ইঙ্গিতপূর্ণ কথা শুনে সুমিত সঙ্গে সঙ্গে বলে, বৌদি, বিল্টুকে ঘুম থেকে তুলে দাও না, ওকে নিয়ে বাজারে যাব। বৌদি ঘর থেকে দ্রুত বেরিয়ে যায়। মা খেতে খেতে বলে, এখনই বাজারে যাবি নাকি? একটু বিশ্রাম নিয়ে তারপর না হয় যাবি। মুখে জিলিপির শেষ অংশটা পুড়ে সুমিত বলে, সকাল সকাল বাজারে গেলে টাটকা মাছ, সতেজ সবজি পাওয়া যাবে। দাদা সঙ্গে সঙ্গে বলে, তা ঠিক বলেছিস, তোরা তো কোনো জিনিসও টাটকা পাস না। সুমন মৃদু হেসে বলে, হ্যাঁ দাও, ব্যাগ দাও। বিল্টু কি ঘুম থেকে উঠলো? ভিতরের ঘর থেকে বৌদি চিৎকার করে বলে, একটু দাঁড়াও, বিল্টুকে হাত মুখ ধুইয়ে দিই। মা এবার খাটে উঠে বসে বলে, সুমু, আমার জন্য ফলি মাছ আনিস। সুমিত বলে, কেন, শুধু তোমার জন্য কেন, আমাদের জন্যও আনবো। মা খানিকটা উৎকণ্ঠা মেশানো গলায় বলে, বৌমা ফলি মাছ খায় না, তাই বাড়িতে আনাই হয় না। সুমিত এক দৃষ্টে তাকিয়ে থাকে মায়ের দিকে। ইতিমধ্যে বিল্টু এসে সামনে দাঁড়ায়, চোখে মুখে লজ্জা লজ্জা ভাব। সুমিত দুহাত দিয়ে ওকে কাছে টেনে নেয়। বছর 8-এর বিল্টু লজ্জায় আরও গুটিয়ে যায়। সুমিত বলে, ওরে বাবা, অনেক বড় হয়ে গেছো, চলো আমি আর তুমি আজ বাজারে যাব। বলেই উঠে দাঁড়ায়। বিল্টুর একটা হাত ধরতেই বৌদি একেবারে সামনে এসে দাঁড়ায়, বলে, তোমার ফিরে আসতে তো সময় লাগবে ছোটদা ভাই, তোমার ঘরের চাবিটা দাও, ঝাড়পোছ করে রেখে দিই। মা একটু নিচু গলায় বলে, থাক না, ঘর খোলার কি দরকার আছে, দুদিন না হয়ও আমার কাছেই থাকবে। দাদা তড়িঘড়ি বলে, সে না হয় তোমার সঙ্গেও থাকলো, কিন্তু ঘরটা ওকে দেখতে দাও ঠিক আছে কি না। সুমিত জোরে হেসে বলে, এই দেখো, ভুলেই গিয়েছিলাম ঘরের কথা, এই নাও। পকেট থেকে সরু লিকলিকে চাবির রিং বার করে বৌদির হাতে দেয়। দাদা খাট থেকে নামতে নামতে বলে, বহু বছর ঘরটা তালাবন্ধ হয়ে রয়েছে, এখন পরিষ্কার না করলে বিশ্রী গন্ধটা মোটেই যাবে না। সুমিত আর কথা বাড়ায় না। বিল্টুর হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে ঢালাই রাস্তায় গিয়ে পড়ে। বাজারের এলাকাটা একেবারে পাল্টে গেছে। একদিকে মাছ, আরেকদিকে সবজি, একেবারে কোণের দিকে পাঁঠা আর মুরগির মাংসের দোকান। সুমিত মনে মনে ভাবে, আগেও তো এভাবেই বসতো বাজার। কংক্রিটের দাপটে বাঁশের বেড়া আর টালির দোকানগুলোর আন্তরিকতা উধাও হয়ে গেছে। কংক্রিটে বাঁধানো পাকা ঘরগুলো যান্ত্রিকতায় বাধা পড়েছে। সুমিতের বেশিক্ষণ থাকতে ভালো লাগেনি। তড়ি ঘড়ি বাজার সেরে ফিরে আসে সে। বাড়ি ফিরতে মা ইশারায় ডাকে,
দুহাতে ভারী দুটো ব্যাগ নিয়ে রান্নাঘরের সামনে রেখে মায়ের ঘরের সামনে এসে বসে। ওর পেছন পেছন এসে হাজির হয় বিল্টুও। মা উত্তেজিত হয়ে বলে, কিরে, ফলি মাছ পেলি? সুমিত মাথা নেড়ে সায় দেয়। ইতিমধ্যে বৌদি এসে দাঁড়ায়, বলে, এত বাজারের কি দরকার ছিল? আজকে শুধু মাংস করছি, কালকে সবজি আর মাছ করা যাবে। মা শঙ্কিত হয়ে বলে, ফলি মাছটা হবে না? সুমিত ধীর গলায় বলে, ঠিক আছে, কিন্তু মায়ের ফলি মাছটা করো। বৌদি জোরে মাথা নেড়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ বাদে দাদা একজনকে নিয়ে আসে, ঘরটা খুলে দেয়। সুমিত ধীর পায়ে ঘরের সামনে গিয়ে লোকটাকে দেখে চমকে ওঠে, আরে, এ তো কিশোরীদা। বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এসেছিল। এ পাড়ার বসেদের পরিত্যক্ত ঘরে ঠাঁই নিয়েছিল। গাট্টা গোট্টা চেহারার কিশোরীদা জনমজুরের কাজ করত। এখন কি চেহারা হয়েছে, তার শরীরের প্রত্যেকটা হাড় জানান দিচ্ছে। কিশোরীদার বউ মেয়ে ঠিকে কাজ করত পাড়ার অনেকগুলো বাড়িতে। কিশোরীদা এক মনে কাজ করে যাচ্ছে। সুমিত ঘরের ভেতরে ঢুকতেই খিনখিনে গলায় কিশোরীদা বলে, ভেতরে ঢুকবেন না, ভীষণ ধুলো। সুমিত হেসে ফেলে, জোরে বলে, আরে কিশোরীদা, চিনতে পারলে না? আমি সুমু। হাড় গিলে চেহারার মোটা কাচের চশমা দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, ও হ্যাঁ, তাই তো, আজকাল মানুষ চিনতে ভুল হয়ে যায়, কিছু মনে করো না গো। গামছা দিয়ে কিশোরীদা মুখ নাক ঢাকা একেবারে পাল্টে গেছে কিশোরীদা। দাদার ডাকে ঘর থেকে বেরিয়ে এসে মায়ের ঘরে ঢোকে। সুমিতকে দেখে দাদা বলে, 500 টাকা দিবি কিশোরীদার রোজ। ওহ বাবা, এত টাকা! সুমিতের গলায় বিস্ময়। মা চটপট বলে, হ্যাঁ রে সুমু, এখনো এই টাকাটাই নেয়। মানি ব্যাগ বার করে টাকাটা দাদার হাতে দেয় সুমিত। কিশোরীদা রোজ নিয়ে খটকা লাগলেও প্রকাশ করে না সুমিত। দাদার প্রতি মায়ের বরাবর অতিরিক্ত স্নেহ। সে কারণে দাদা যাই করুক না কেন, মায়ের চোখে ওসব কিছুই নয়। ব্যবসাটাও ঠিকমতো করতে পারছেন না। যে কোনো ব্যাপারে মাকে বিশ্বাস করানো দাদার বায় হাত কাখে। দুপুরে খাওয়ার পরে মায়ের পাশে শুয়ে লম্বা ঘুম দিয়েছে সুমিত। কতকাল পরে এমন ঘুম হলো, তার মনে করতে পারে না। বিল্টু মাঝে মাঝে এসে দেখে যাচ্ছে ওকে, কিছু বোধহয় বলতে চায়। 2-3 বার এরকম করার পরে চতুর্থবারে ঘরে ঢুকতেই সুমিত বলে, কিরে বিল্টু, কিছু বলবি? বিল্টু হকচকিয়ে গিয়ে বলে, না, কিচ্ছু না, বলেই
ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। নিজের ঘর ছেড়ে দিয়ে মায়ের ঘরে কাটিয়েছে সুমিত। নিজে না থাকলেও ওর ঘরে দাদাকে থাকতে দেখেছে। সে কিচ্ছু বলেনি। চলে আসার দিন সকালে বৌদি এসে দাঁড়ায় মায়ের খাটের পাশে। ধীর স্বরে বলে, ছোটদা, একটা কথা বলবো, তোমায় কিন্তু রাখতে হবে। বৌদির গলার স্বর শুনে চমকে ওঠে। ওই স্বর কত রুক্ষ হতে পারে তা তার জানা আছে। সায়নের সঙ্গে পায়ে পা ঠেকিয়ে তুল কালাম করে ছেড়েছিল। সেদিনের গলার স্বর আর আজকের স্বর মেলাতেই পারছে না সুমিত। সুমিত মুখ তুলে তাকাতে বৌদি বলে, আসলে তোমার ঘরটা আমাদের খুব দরকার। বিল্টু বড় হচ্ছে, ওর পড়াশুনোর জন্য। তাই বলছিলাম কি। বৌদির কথা থামিয়ে দিয়ে মা বলে ওঠে, তোর আর ঘর দিয়ে কি হবে? তুই তো আর এদিকে আসবি না। যদি এরকম 2-1 দিনের জন্য আসিস, তখন না হয় বিল্টু ওদের ঘরে গিয়েই পড়বে। মায়ের দিকে অবাক চোখে তাকায় সুমিত। কি বলবে বুঝতেই পারে না। এখানে আসার পরে সায়নীকে আর ফোন করাই হয়নি। এখানে কারোর সঙ্গে কথা বলতে হবে তাই ফোন করেনি সায়নীও। প্রথম আসার পরে সায়নী আর মেয়ের কথা বললেও যত দিন গেছে সুমিত বুঝতে পেরেছে ওদের দুজনকে এ বাড়ির মানুষেরা দূরে সরিয়ে দিয়েছে। দুপুরের খাওয়ার পর নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে সুমিত। বাড়ি ফেরার তাড়া থাকায় বেশিক্ষণ সে শুয়ে থাকতেও পারেনি। ঘরের জানালা দরজা বন্ধ করে তালা দেয়। চাবিটা ব্যাগের সামনের পকেটে ঢুকিয়ে রাখে। দাদা, বৌদিকে দেখা যাচ্ছে না তো। ওদের ঘর ভেতর থেকে বন্ধ। মা ঘরের সামনে দাঁড়িয়ে বলেন, আবার আসিস। হঠাৎই চোখ পড়ে বিল্টুর দিকে। ঘরের জানালার ফাঁক দিয়ে এক দৃষ্টে সে তাকিয়ে আছে। ও যেন কিছু বলতে চায়। সুমিত জানালার ফাঁক দিয়ে হাত বাড়িয়ে মাথার চুলে বিলি কেটে দেয়। বিল্টু মাথা নিচু করে থাকে। রাস্তায় বেরিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সুমিত। স্টেশনের দিকে এগোতেই কিশোরীদার সঙ্গে দেখা। পড়ন্ত বিকেলে কাজের শেষে বাজার করে ফিরছে সে। সামনে এসে কিশোরীদা বলে, কোথায় চললে?
সুমিত ভ্যাবাচাকা খেয়ে বলে, কেন বাড়ি? কিশোরীদা আবার বলে, ও আচ্ছা, আমার জন্য কয় টাকা দিয়েছিলে? সুমিত একটু জোরে বলে, কেন, তোমার যা রোজ 500 টাকা। কিশোরীদা জোরে হেসে উঠতে কালো দাঁতগুলো ঠেলে বেরিয়ে আসে। হাসিটা অস্বাভাবিক মনে হয় সুমিতের। সুমিত আর দাঁড়ায় না। কিশোরীদাকে বিদায় জানিয়ে দ্রুত স্টেশনের টিকিট কাউন্টারের দিকে এগোয়। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সুমিত। গনগনে সূর্যের তেজ এখন পড়ন্ত। নরম শান্ত সূর্যটাকে ভালো লাগে সুমিতের। মোবাইল ফোনটা বেজে উঠতেই খান খান হয়ে ভেঙে যায় চিন্তাটা। ফোনটা হাতে নিয়ে দেখে স্ক্রিনে ভেসে উঠেছে সায়নীর নাম। কেমন লাগলো গল্পটি? একটু অন্যরকম না? প্রায় প্রতি ঘরে আমি যেরকম বলছিলাম, এই জেনারেশনে আমরা যেরকম আর কি দেখতে পাই, সেই ধরনেরই একটি গল্প। ভেতরে কোনো প্যাচ ঘোচ নেই, কিন্তু ভাবলাম গল্পটা একটু শেয়ার করি। আমার যখন ভালো লাগলো, আশা করি সবারই ভালো লাগবে। আচ্ছা, আজকের মতো নমস্কার, বিদায়। সবাই কিন্তু গল্প পড়বেন। ইউটিউবে সবার অনেক অনেক ভালোবাসা আমি পাচ্ছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন। আজকের মতো নমস্কার, বিদায়।